নেপালে সরকার বিরোধী আন্দোলনের প্রভাব ক্রীড়াঙ্গনে বাতিল হলো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ফুটবল ম্যাচ। হোটেলবন্দি জামাল ভুঁইয়ারা কাল বিকেলেই ফিরছেন দেশে। আবুধাবির গরম এড়াতে অনুশীলন সেশন বাতিল করল বাংলাদেশ ক্রিকেট দল। সময় কাটালো শীতাতপ নিয়ন্ত্রিত জিমে। ভ্রমণক্লান্তি দূর করতেই সিদ্ধান্ত জানালো টিম ম্যানেজমেন্ট। ফিক্সিং কাণ্ডে ক্রিকেটারের পাশাপাশি আম্পায়ারদের নিয়েও এসেছে অভিযোগ। শোধরানোর সুযোগ দিতে চায় বিসিবি। সাইমন ডাফেলের অধীনে হবে গ্রেডিং, জানালেন বুলবুল। বিতর্ককে সঙ্গী করেই যাত্রা শুরু এনসিএল টি20-র। ফিক্সিং এর প্রমাণ না পেলে কোনো ক্রিকেটারকে মাঠের বাইরে রাখার বিপক্ষে সভাপতি। রিপোর্টের অপেক্ষায় আকরাম। দেখছিলেন শিরোনাম। শুরুতেই দেশের ফুটবলের খবর জানাবো। নেপালের সরকার বিরোধী আন্দোলনের জেরে বাতিল হলো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। এরপর আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানায় আনফা, দেশের উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় ভুগছে বাংলাদেশ দল। 10 তারিখের পরিবর্তে মঙ্গলবার বিকেলে দেশে ফিরছে জামাল ভুঁইয়ারা। অক্টোবরে এএফসি কোয়ালিফায়ার্সে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগেই নিজেদের প্রস্তুতি নিয়ে সচেষ্ট বাংলাদেশ ফুটবল দল। সে কারণেই নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করে ফুটবল ফেডারেশন। এবার সেই প্রস্তুতিতেই বিপত্তি লাল সবুজ বাহিনীর। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও পরের ম্যাচে জয়ের লক্ষ্য ছিল জামাল তপুদের। সরকার বিরোধী আন্দোলনে এবার বিপাকে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ ড্রয়ের পরদিন অনুশীলন করেনি হাভিয়ার কাবরেরার দল। জামাল, ফাহিমরা বিশ্রামে থাকলেও অনুশীলন করে স্বাগতিক দল। ম্যাচ ভেন্যু দশরথ রঙ্গশালায় প্র্যাকটিস সারে হিমালয়ের দেশটি। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সূচি নির্ধারিত ছিল বাংলাদেশ দলের জন্যও। বিকেল 3টায় প্র্যাকটিসের কথা থাকলেও দেশটির উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হয় সেশন। ফুটবলারদের নিরাপত্তাজনিত কারণেই মূলত অনুশীলন স্থগিত করা হয়। হোটেলেই রিকভারি সেশন করে পুরো দল। ম্যাচ খেলার জন্য নিজেদের সব ধরনের প্রস্তুতি সেরে নিলেও অনিশ্চয়তা ছিল ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই। সন্ধ্যা নাগাদ শঙ্কাই হলো সত্যি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে আনফা। Yes, the Bangladesh versus Nepal match has been cancelled and Anfa is about to release a press release regarding it. অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফার্স্ট আমরা ইনশিওর করলাম যে আমাদের সিকিউরিটির ব্যাপারে যদি এরকম হয় সেই সিকিউরিটিতে ক্লোজ ডোরে তারা যে খেলার একটা প্ল্যানিং করছে সেই প্ল্যানিং এ আমাদের যাওয়া ঠিক হবে না। সেই সিকিউরিটি কনফার্ম করতে না পারার পরেই তারা ম্যাচটি ক্যান্সেল করলো। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পুরো দলকে 9 সেপ্টেম্বর দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার এশিয়া কাপ ক্রিকেট প্রসঙ্গ। শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করে আবুধাবির গরম এড়ালো বাংলাদেশ দল। ব্যাট বলে ঘাম না ঝরিয়ে টাইগাররা নিজেদের গুটিয়ে রাখে শীতাতপ নিয়ন্ত্রিত জিম সেশনে। যদিও দ্বিতীয় ধাপে আসা ক্রিকেটারদের সফরের ক্লান্তি এড়াতে এমন সিদ্ধান্ত বলে দাবি মিডিয়া ম্যানেজারের। জিমের পাশাপাশি এদিন রিকভারি সেশনও করে লিটন কুমারের দল। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। আবুধাবির এই স্টেডিয়ামে দীর্ঘ 11 মাস পর ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সাথে বাংলাদেশ দলও আগামী 11 তারিখে শুরু করবে নিজেদের এশিয়া কাপ মিশন। তবে আবুধাবির বর্তমান যে গরম, সেখানে একটা বড় প্রশ্ন থাকবে বাংলাদেশ দল এই তাপমাত্রার সাথে কিভাবে মানিয়ে নেবে। এবং যখন 9 তারিখে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা ছিল, বাংলাদেশ দল সেই অনুশীলন সেশনও বাতিল করলো একেবারে শেষ মুহূর্তে। তারা শীতাতপ নিয়ন্ত্রিত জিমে রিকভারি সেশন এবং জিম সেশন করেছে। তবে এই তাপমাত্রাতে ব্যাটিং বোলিং করে নিজেদেরকে ঝালিয়ে নেয়ার সুযোগ দেয়নি। অন্যদিকে একই গ্রুপের হংকং কিংবা আফগানিস্তান এই ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে নিয়েছে। হংকং অনুশীলন করেছে একেবারে বিকেল নাগাদ, অর্থাৎ যখন তাপমাত্রা আরও বেশি থাকে। তবে বাংলাদেশ যেন অন্য মেরুতে দাঁড়িয়ে আছে। গরমের কথা স্বীকার না করলেও তারা অজুহাত দাঁড় করিয়েছে যে 2 ধাপে ক্রিকেটাররা আসার কারণে সেই ক্লান্তি দূর করতেই এই 9 তারিখের প্রথম অনুশীলন সেশনটা বন্ধ করা হয়েছে। তবে অজুহাত যাই দেয়া হোক না কেন, এই গরমের মাঝে যদি ব্যাটিং বোলিং সেশন তারা করতো তাহলে কিছুটা হলেও আন্দাজ করতে পারতো 11 তারিখের ম্যাচে কেমন ধরনের পরিস্থিতি ক্রিকেটারদের ফেস করতে হবে।
বাংলাদেশ দল জিম সেশন করেছে একটা লম্বা সময় এবং সেই সাথে সেই জিম সেশনের পরেই দলগতভাবে বাসে উঠে টিম হোটেলে ফিরে গিয়েছে। যখন ক্যাপ্টেন স্মিথ তখন লিটন কুমার দাসকে আবার যেতে হবে দুবাইতে, সেখানে অন্তত 1.5 ঘন্টার বেশি জার্নি করতে হবে। এরপর ফিরে এসেই হবে অনুশীলন, অর্থাৎ সেটাই হতে যাচ্ছে এই ভেন্যুতে বাংলাদেশ দলের প্রথম দলগত অনুশীলন। এখন দেখার বিষয় এই সেশনগুলোতে আসলে কতটুকু মানিয়ে নিতে পারে পেসাররা, কারণ আবুধাবির স্টেডিয়ামে পার্থক্য করে দিতে পারে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। 11 বছর আগে বাংলাদেশে বসে বাংলাদেশকে হারানোর স্মৃতি মনে আছে ম্যাচে 3 উইকেট নেয়া নিজাকাত খানের। এবারও একই ঘটনা পুনরাবৃত্তি করতে চান হংকংয়ের এই অলরাউন্ডার। পছন্দ সাকিব আল হাসান, তবে বর্তমান বাংলাদেশ দলে ভয় ধরানোর মতো ক্রিকেটার তার চোখে পড়ে না। এছাড়া এশিয়া কাপের আগে আফগানদেরও হুমকি দিয়ে রাখলেন নিজাকাত। আবুধাবি থেকে সাব্বির মিথুনের আরও একটি প্রতিবেদন। টাইগার ক্রিকেটের পার ভক্ত হলে এই চেহারাটা নিশ্চয়ই চিনবেন। 14 বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকেই কাঁদান নিজাকাত খান। টি-20 ফরম্যাটে দ্বিতীয়বারের মতন এশিয়া কাপ খেলতে যাচ্ছে হংকং এবং এবার তাদের লক্ষ্যটা বিশাল বড়, কারণ তারা নিজেরাও জানে এই টুর্নামেন্টে এবারের সংস্করণে সবচেয়ে ছোট দল তারা। তবে সেই ছোট দলের তকমাটাকে একপাশে রেখে বড় দলগুলোকে চমকে দেওয়ার লক্ষ্য হংকং দলের, এবং এই দলে 2 জন সদস্য রয়েছেন যাদের অভিজ্ঞতা আছে 2014-তে বাংলাদেশ দলকে হারানোর। 11 বছর পর আবারও বাংলাদেশের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে হংকং। চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও একটা অঘটনের জন্ম দিতে চায় এই অলরাউন্ডার। বাংলাদেশকে তাদেরই ঘরের মাঠে হারানোটা স্পেশাল একটা বিষয়। এটা সহজ ছিল না। তারা ভালো খেলছিল, কিন্তু আমাদের স্পিনাররা ম্যাচটা দারুণভাবে নিজেদের দিকে ঘুরিয়েছিল। মনে রাখার মতো একটা জয়। বাংলাদেশ দলের সাকিব আল হাসানকে ভালো লাগে নিজাকাতের, তবে বর্তমান দলে ভয় ধরানোর মতো দেখছেন না কাউকে। টি-20 বলেই আত্মবিশ্বাসটা বেশি টিম হংকং এর। আমাদের সে বিশ্বাস আছে। টি-20 ক্রিকেটে 2-3 ওভারেই ম্যাচ বদলে যায়। এটা খুবই ফানি গেম। আমাদের দারুণ কিছু ক্রিকেটার আছেন। বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত। সাকিব আল হাসান আমার পছন্দের বাংলাদেশি ক্রিকেটার, তবে এই দলে তেমন হুমকি মনে করছি না কাউকে। হংকং এর পরীক্ষা শুরু আফগানদের বিপক্ষে। 5 দেখায় যাদের 2 বার হারিয়েছে। রশিদ খানদেরও হুমকি দিয়ে রাখলেন এই ক্রিকেটার। টি-20 ক্রিকেটে কোনো থ্রেট নেই। নির্দিষ্ট দিনে আপনি ভালো খেললে যে কাউকে হারাতে পারবেন, সেটা যত শক্তিশালী দলই হোক না কেন। আমরা বাংলাদেশ আফগানিস্তানকেও হারিয়েছি। আমরা শুধু প্রথম বল থেকে নিজেদের সেরাটা দিতে চাই। হংকং আফগানিস্তান ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। সাব্বির মিথুন, সময় সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। শঙ্কা ও গুঞ্জন থাকলেও যথাসময় হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, যেখানে বিসিবিকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গেল 1 বছরে ক্রীড়াঙ্গনে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে এমন মন্তব্য করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সময় যত ঘনিয়ে আসছে ততই কানাঘুষা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে। বিসিবির নির্বাচনে সভাপতি পদের লড়াইয়ে দেখা যেতে পারে 2 হেভিওয়েট প্রার্থী, বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। গুঞ্জন শোনা যাচ্ছে সভাপতি পদে লড়তে পারেন বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদও। তবে কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক চিঠি দেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচন থেকে সরে যেতে নাকি হুমকি পেয়েছেন দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বললেন শঙ্কা কিংবা গুঞ্জন যাই হোক বিসিবির নির্বাচন হবে যথাসময়ে। যেহেতু বিসিবি একটা স্বতন্ত্র সংস্থা, বিসিবি সকল সিদ্ধান্ত নেবে, তবে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজন করার বিষয়ে। এক্ষেত্রে নানা ধরনের গুঞ্জন শোনা যায়, তবে আমাদের দিক থেকে চেষ্টা থাকবে যেন আমরা যথাসময়ে নির্বাচনটা আয়োজন করি। গেল 1 বছরের ক্রীড়াঙ্গনে সরকারের সফলতা, ব্যর্থতা ও অপূর্ণতা নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যেখানে আমন্ত্রণ জানানো হয় বিসিবি ও বাফুফের সভাপতিকেও। সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন উপদেষ্টা। গুরুত্বপূর্ণ ইনসাইট, মতামত, পরামর্শ আমরা পেয়েছি এবং আমি নোটও নিয়েছি। খুব ভালো ভালো কিছু পরামর্শ এসেছে, যেমন
স্পোর্টসে যারা স্পন্সর করে তাদেরকে নিয়ে একটা কর্পোরেট সামিট আয়োজন করা, স্কুল কলেজের মাঠগুলোকে খেলার জন্য শহরগুলোতে আপনারা যেন উন্মুক্ত থাকার উন্মুক্ত করা যায় কিনা, তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি কাজ করার সুযোগ আছে। ক্রীড়া মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়ন করে দেশের ক্রীড়া খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বিসিবি নির্বাচনে তামিম ইকবাল অংশ নেয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আকরাম খান। একই পরিবারের 2 জন সদস্য নির্বাচনকে ভালো চোখে দেখছেন না তিনি। বিসিবি থেকে সম্মান নিয়ে বিদায় নিতে চান সাবেক অধিনায়ক। ফ্যামিলি থেকে 2টা লোক থাকাটা এটা আমার কাছে পছন্দ না, এবং আমি যেহেতু ও তো আমার ছোট, আমার ছেলের মতো, ও আমার কোলে, ওকে আমি নিয়েছি, তো এই জন্য আমি এটা এখানে সরে আসছি আর কি, যে এটা ডাজেন্ট লুক গুড যে আপনার 2 জন থাকা প্লাস একজন চিফ থাকবে, বয়সেরও তো একটা ব্যাপার আছে। সব কিছু মিলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার ইলেকশন করব। 8 দলের প্রতিনিধির উপস্থিতিতে উন্মোচন হয়েছে এবারের এনসিএল টি20 আসরের লোগো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফিক্সিং ইস্যু নিয়ে নানা বিতর্ক থাকায় এবারের এনসিএল আসরের সতর্ক থাকার আহ্বান তার। যদিও বিপিএল এর ফিক্সিং অভিযোগের চূড়ান্ত রিপোর্ট না পাওয়ায় অভিযুক্তদের খেলানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। তবে আসর শুরুর আগে ফিক্সিং তদন্তের রিপোর্ট পেলে পদক্ষেপ নিতে চান এনসিএল কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিতর্কের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় ক্রিকেট লিগ 2024-25 আসরের আনুষ্ঠানিক যাত্রা। জাঁকজমকপূর্ণ আয়োজনে রাজধানীর একটি 5 তারকা হোটেলে উন্মোচন করা হয়েছে এবারের আসরের লোগো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ জাতীয় দলের সাবেক 4 অধিনায়ক এবং এনসিএল দলের প্রতিনিধিরা। এনসিএলের প্রতিটি আসরের গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় প্রতিটি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড। তবে এবারের আয়োজন অবাক করেছে সবাইকে। ঘোষণা আসেনি কোনো দলের স্কোয়াড এবং অধিনায়কের। উল্টো বিপিএল ফিক্সিং ইস্যুতে অভিযুক্ত সোহাগ গাজীর বরিশাল বিভাগের প্রতিনিধি হিসেবে উপস্থিতি বিতর্কের জন্ম দিয়েছে। তারপরও এবারের এনসিএল ফিক্সিং মুক্ত রাখার আশ্বাস বিসিবি সভাপতির। এই ইভেন্টটা আমরা একেবারে এতটাই ক্লিন করব যেন বাংলাদেশের এর পরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা কোনো সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল। বিপিএল এর ফিক্সিং অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। তবে 7 তারিখের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তাই নতুন করে আরও একটি 3 সদস্যের কমিটি গঠন করছে ক্রিকেট বোর্ড, যেখানে থাকছেন একজন করে সাবেক বিচারপতি, আইনজীবী এবং সাবেক ক্রিকেটার। ফিক্সিং রোধের আশ্বাস দিলেও এনসিএল এ অভিযুক্ত ক্রিকেটারদের খেলানোর ইঙ্গিত দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সন্দেহ বলে কিছু নেই এখানে, একেবারে কংক্রিট এভিডেন্স, কংক্রিট ইন্টারভিউ না পাওয়া পর্যন্ত কারো সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। আর এটা আমি এক্সপার্টও না, এবং আমরা যে কমিটি করে দিয়েছি তারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আরেকটা রিপোর্ট দিব, যে রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যেতে পারবো। তবে আসর শুরুর আগে ফিক্সিং তদন্তের রিপোর্ট পেলে পদক্ষেপ নিতে চান এনসিএল কমিটির চেয়ারম্যান আকরাম খান। 14 তারিখ খেলা আছে, তার আগে যদি রিপোর্টটা আমাদের কাছে চলে আসে বা সিলেক্টরদের কাছে যদি মেসেজটা যায় তাহলে ডেফিনেটলি কোনো অ্যাকশন তো নেবে। আগামী 14 সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি20-র দ্বিতীয় আসরের প্রথম ম্যাচ। আমাদের খেলা যত বাড়বে আমাদের জন্য আরো অপরচুনিটিস বাড়বে, আরও আমাদের আর কি পারফরমেন্স করার সুযোগ বাড়বে। এই ধরনের টুর্নামেন্ট আমাদের অনেক হেল্প করে, কারণ যেহেতু এটার পরে কিন্তু আমাদের বিপিএলটা স্টার্ট হয়, তো এর আগে প্রিপারেশনের জন্য কিন্তু এই ধরনের টুর্নামেন্ট আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। তো রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নানা শঙ্কা আর বিতর্ক পেছনে ফেলে অবশেষে পর্দা উঠছে এশিয়া কাপের। আবুধাবিতে মঙ্গলবার রাত 8:30টায় আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে 17তম আসর। প্রথমবারের মতো 8 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। তবে ভারত পাকিস্তান দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে। আসরের ফাইনাল হবে 28 সেপ্টেম্বর। মাস দেড়েক আগেও ছিল চরম অনিশ্চয়তা। অনেকে ধরেই নিয়েছিলেন এবছর এশিয়া কাপ হচ্ছে না। পেহেলগাম কাণ্ড উস্কে দেয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব, আর তাতে ভূ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে উত্তপ্ত হয় ক্রিকেট আঙ্গনও। সে কারণেই এশিয়া কাপ আয়োজন একরকম অসম্ভব মনে হতে থাকে। যদিও ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার সফল আয়োজনের মধ্য দিয়ে বদলে যায় দৃশ্যপট। এসিসি জানিয়ে দেয় 9 থেকে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।
এরপর থেকেই দলগুলোর প্রস্তুতি শুরু। ভারতীয় ক্রিকেট বোর্ড হোস্ট হলেও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আসর। বছরের এই সময়ে সেখানকার অসহনীয় গরমে খেলার চ্যালেঞ্জ নিতে হবে প্রতিটি দলকে। সে হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলা পাকিস্তান, আফগানিস্তান আর স্বাগতিক আমিরাতি ক্রিকেটাররা অন্য দলগুলোর তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে। সবশেষ 2023 সালে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। সেবার শিরোপা জেতে আসরের সফলতম দল ভারত। টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত 2 এশিয়া কাপের প্রথম চ্যাম্পিয়নও মেন ইন ব্লু, যদিও সংক্ষিপ্ত সংস্করণের আসরের বর্তমান চ্যাম্পিয়ন লঙ্কানরা। 3 বছর পর আবারও টি-20 ফরম্যাটে হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথমবারের মতো দল সংখ্যা 8টি। গ্রুপ এ তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। মোট 19 ম্যাচ অনুষ্ঠিত হবে 2 ভেন্যুতে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম আর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে। 14 সেপ্টেম্বর গ্রুপ পর্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। সুপার 4-এও সুপার ক্লাসিকো উপভোগের সুযোগ পেতে পারেন ক্রিকেট প্রেমীরা। এখন পর্যন্ত সর্বোচ্চ 8 বার শিরোপা জিতেছে ভারত, 6 বার শ্রীলঙ্কা আর 2 বার জিতেছে পাকিস্তান। সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করতে চাইবে তারা। বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ, আফগানিস্তানও। চ্যাম্পিয়ন্স ট্রফির পর একই বছর এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতে। এসিসি ও হোস্ট বিসিসিআই এর পাশাপাশি এমিরেটস ক্রিকেট বোর্ডের জন্য ব্যাপারটা বেশ ইতিবাচক। মাকসুম আলম খান, সময় সংবাদ। ফুটবলে নতুন দিগন্তের সূচনা করছে সাফ। প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ, যা মাঠে গড়াবে এ বছরের শেষ দিকে। নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। সামনের বছর সাফ চ্যাম্পিয়নশিপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে, পাশাপাশি ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করা হবে বলেও জানান তিনি। আমি এটা বিশ্বাস করি দক্ষিণ এশিয়ার নারী ফুটবল উন্নয়নে সাফের ভূমিকা আছে। বয়সভিত্তিক পর্যায়ের টুর্নামেন্টগুলো কাজ করছে পাইপলাইন সমৃদ্ধ করতে। তাছাড়া আমরা ক্যালেন্ডার সেট করেছি এএফসির সঙ্গে সমন্বয় করে। এবার আমরা একটু ভিন্নভাবে ভাবছি। নারী ফুটবলারদের ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করা গেলে আরও সুফল পাওয়া যাবে। তাই ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সাফ উইমেন ক্লাব চ্যাম্পিয়নশিপ। পরিবর্তন আসছে মেইন সাফ চ্যাম্পিয়নশিপেও। আগে টুর্নামেন্টগুলো একটা নির্দিষ্ট দেশ আয়োজন করলেও এবার তা হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে করতে চান নীতি নির্ধারকরা। একই সঙ্গে পুরুষদের ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনাও এগিয়েছে বহুদূর। একটা নির্দিষ্ট ভেন্যুতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব রয়েছে, বিশেষ করে বললে দর্শক উপস্থিতির ক্ষেত্রে। তাই আমরা এটা হোম অ্যান্ড অ্যাওয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর থেকে এই টুর্নামেন্ট এভাবেই হবে। আমরা জুনের আগেই তা শেষ করার চেষ্টা করব। একই সঙ্গে ক্লাব চ্যাম্পিয়নশিপের বিষয়টাও প্রায় চূড়ান্ত। তবে এটা ঠিক কখন মাঠে গড়াবে এই বিষয়ে ক্যালেন্ডার দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব। এখন বছরে 5টি টুর্নামেন্ট আয়োজন করে সাফ। সামনের বছর থেকে এই সংখ্যাটা হতে যাচ্ছে 11। বয়সভিত্তিক পর্যায়ে কয়েকটি টুর্নামেন্ট বাড়ার পাশাপাশি আয়োজন করা হবে ফুটসাল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার 2 বছর পার হলেও রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পড়ে আছে অবহেলায়। দীর্ঘ সময়ে নিয়োগ দেয়া হয়নি জনবল, সাজানো গোছানো জিমের দামি সরঞ্জামে পড়েছে ধুলার আস্তরণ। যত্রতত্র পড়েছে শ্যাওলা, ভবনে ধরেছে ফাটল। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রীড়াবিদরা। আর বরাবরের মতো দায়সারা উত্তরে আটকে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেতোয়ান হিমেল। রংপুর অঞ্চলে খেলাধুলার প্রসারে 2017 সালে 10 একর জমির উপর ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 2023-এর ডিসেম্বরে শেষ হয় এর নির্মাণ কাজ, কিন্তু এখন পর্যন্ত এই কমপ্লেক্সে পড়েনি ক্রীড়াবিদদের পদচারণা। সময়ের ব্যবধানে এটি পরিণত হয়েছে গোচরণ ভূমিতে। বিশাল খেলার মাঠ, ইনডোর, হোস্টেল, অফিস ও কনফারেন্স রুম থাকলেও নিয়োগ হয়নি কোনো জনবল। রাস্তায় দাঁড়িয়ে ভবনগুলো দেখা গেলেও ভেতরে কেবলই শূন্যতা। চাক বেঁধেছে মৌমাছি। ব্যবহার না করায় ইনডোর ও জিমনেশিয়ামের কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়ে পড়ে আছে। ক্রীড়াবিদরা বলছেন সরকারের কোটি টাকা খরচ শুধুই অপচয়। অনেকদিন থেকে এটা পড়ে আছে, তো কোনো কাজকর্ম নাই। ধান টান শুকাই বাইরে। দীর্ঘ 9 বছর পর একটা দিনও আমরা খালি একদিন শুধু খেলা দেখছি রংপুর আর লালমনিরহাটে, তাছাড়া কোনোদিন খেলা হয় নাই।
পরিত্যক্ত অবস্থায় আছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বড় একটা ইনডোর টাইপেরও আছে, মেয়েদের থাকার ব্যবস্থা আছে। তো দিন শেষে এই যে এত বছর ধরে এটা পড়ে আছে, কোনো মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ টাকাটাই বৃথা যাচ্ছে, যে ওখানে যে খরচটা হয়েছে। বরাবরের মতো দায়সারা উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিভাবে আমরা প্রোগ্রাম হাতে নিতে পারি, কিভাবে কাজ করতে পারি, এটা আমাদের একটা ফার্স্ট মিটিং হওয়া দরকার। আমরা আশা করছি দ্বিতীয় সপ্তাহে আমরা একটা মিটিং কল করতে পারি। মিটিং কল করে আমরা কিভাবে কাজ করা যায়, এই এলাকার মেয়েদের জন্য কিভাবে প্রোগ্রামগুলো নেওয়া যায়, এটা আমরা হাতে নিব। রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৮ কোটি টাকা। প্রথমেই কমপ্লেক্সটির দৃষ্টিনন্দন এই চেহারা দেখে যে কারো চোখ আটকে যেতে পারে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মহিলা কমপ্লেক্সটির বেহাল দশা। গত ৯ বছর আগে নির্মাণের পর এখন পরিণত হয়েছে পরিত্যক্ত ভূমিতে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ৩ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আয়ারল্যান্ড থেকে লন্ডনে পৌঁছেছে আইরিশ বাংলাদেশি দল। বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়ারল্যান্ডের একটি প্রতিনিধি দলও রয়েছে সেই সফরে। আসলে জয় নিয়ে ঘরে ফেরার প্রত্যাশা তাদের। সৈয়দ জুয়েলের রিপোর্টে থাকছে বিস্তারিত। আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, পর্তুগালে 3 দেশ নিয়ে এবারের 100 বলের ক্রিকেট টুর্নামেন্ট। এর আগে 2টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আয়ারল্যান্ডের বাংলাদেশি ক্রিকেটাররা। লন্ডনের 7 কিংস ক্রিকেট গ্রাউন্ডে হতে যাচ্ছে এই খেলা। খেলা শুরুর আগে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড বিএসএ এর কর্মকর্তারা জানান ভালো ফলাফলের প্রত্যাশা তাদের। টুর্নামেন্টের জন্য আয়ারল্যান্ড টিম নিয়ে আমরা ইউকেতে এসেছি। আমরা আশা করি যে সুন্দর একটা সৌহার্দ্যমূলক পরিবেশে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং আমরা ভালো করব বলে আশা করছি। এই খেলাটা আমরা খুব প্রস্তুতভাবে আসছি এবং ঠিকঠাক মতো প্লেয়ার নিয়ে আসছি এবং ইনশাল্লাহ আমরা তৃতীয়বার এবারও চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা ভাবনা করছি। ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টেও অংশ নেবে আয়ারল্যান্ডের বসবাসরত খেলোয়াড়রা। খেলোয়াড়, কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ক্রীড়াপ্রেমী সহ 36 জনের একটি দল রয়েছে এই সফরে। পুরো টুর্নামেন্টের আয়োজক লন্ডন স্পোর্টিভ। আয়ারল্যান্ড থেকে লন্ডন এসে পৌঁছেছে আয়ারল্যান্ডের বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় শিরোপা ঘরে তোলার লক্ষ্যে এই যাত্রা তাদের সফল হোক, আনন্দময় হোক। লন্ডন থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। এ সময় লাঠিয়ালদের নান্দনিক ছন্দ আর আনন্দে মেতে ওঠেন দর্শকরা। তাদের করতালি আর হর্ষধ্বনি উৎসাহ যোগায় খেলোয়াড়দের। দর্শকদেরও খালি হাতে ফেরাননি লাঠিয়ালরা। তাদের অপূর্ব ক্রীড়া নৈপুণ্যে বিমোহিত হন সবাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। শরতের এই পরন্ত সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার টুন্টা গ্রামের স্কুল মাঠ যেন মানুষের সমুদ্র। হাজারো দর্শকের হর্ষধ্বনি আর করতালিতে উজ্জীবিত এক একজন লাঠিয়াল দেখাতে থাকেন তাদের নৈপুণ্য। খেলোয়াড়দের এক একটি কসরত যেন প্রাণ ফিরে আসে স্কুল মাঠের জনসমুদ্রে। দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি এলাকাবাসী। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা আয়োজনের মধ্য দিয়ে হারানো ঐতিহ্য সংরক্ষণের দাবি তাদের। আর এসব খেলা টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানালেন লাঠিয়ালরা। লাঠি খেলা একটা ঐতিহ্যবাহী খেলা। আমরা সব সময় চাই আমরা এই খেলাগুলা দেখতে। খুবই ভালো লাগে, এটা আমাদের ঐতিহ্যবাহী খেলা। গত 50 বছর যাবতীয় আমরা উপভোগ করে আসছি। আমার দাদাও খেলছে, আমার আব্বা বাচ্চা দুই ব্যাগে খেলছে, আমরাও দুই ব্যাগে খেলি। সবার কাছে দাবি এই খেলাটা যে আমরা অনুভব করতে পারি বা সবার মন যে জয় করতে পারি, এইটাই আমাদের কাছে প্রত্যাশা। এই পুরো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মানুষকে নির্বাচনের আমেজের মধ্যে নিয়ে আসতে গ্রামগঞ্জে এমন আয়োজনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য তার। লাঠি খেলার মধ্যে দিয়ে আমরা আমাদের নির্বাচনের যে নতুন একটা উৎসব আমেজ সেটাকে নিয়ে আসলাম। এরপরে হয়তো বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হবে, শীতকাল আসছে, সেখানে গানের আসর হবে। আর হারিয়ে যাওয়া খেলাটি টিকিয়ে রাখার পাশাপাশি যুব সমাজকে মাদকের করাল গ্লাস থেকে ফিরিয়ে আনার জন্য এই প্রয়াস বলে জানিয়েছেন আয়োজকরা। ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়ার ইয়াতে যারা আছে তারা যদি আমাদেরকে ওইরকম সহযোগিতা করে, আমরা এই খেলাকে আরো দূর প্রসারিত করতে পারবো। খেলায় 5টি ইভেন্টে অন্তত 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার অন্যতম আর্ট কারাতে, যার মাধ্যমে দৃঢ় হয় মনোবল। দিনাজপুরে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী সিতো রিও কারাতে প্রশিক্ষণ। কারাতে ফেডারেশনের কর্মকর্তা মনে করেন এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে মার্শাল আর্ট প্রেমী তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
গোলাম নবী দুলারের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিতো কারাতে জাপানের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট প্রশিক্ষণ, যা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য সহায়ক। রংপুর বিভাগীয় সিতো কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে গেল দিনাজপুরে। জেলার জিমনেশিয়ামে রংপুর বিভাগের ৮ জেলার ৫০ জন প্রশিক্ষণার্থী ২ দিন ব্যাপী ড্যান গ্রেডিং ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। মূলত প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের দেখে অনুপ্রাণিত হয়েই তারা এসেছেন প্রশিক্ষণ নিতে। কারাতে প্রশিক্ষণটা হচ্ছে এমন একটা প্রশিক্ষণ যেখানে হচ্ছে বিপদ থেকে উদ্ধার হওয়ার ক্ষেত্রেও কাজে লাগে এবং হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজে লাগে। মার্শাল আর্ট থেকে আমাদের মন ভালো থাকে, আমাদের শরীর ভালো থাকে এবং পরিশেষে আমাদের যে সফলতা সেটা আসে। খালি হাতে আত্মরক্ষার কৌশল, তো আমরা যেগুলো আর কি করতেছি সব তো আমরা আমাদের ব্রেনে নিচ্ছি। স্বপ্ন হচ্ছে যে আমি কারাতের মধ্যে ব্ল্যাক বেল্ট নেওয়ার ইচ্ছা। টানা ৩ বছর প্র্যাকটিসের পর আজকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসছি। আমার মেয়েকে এখানে দিয়েছি যাতে সে সম্পূর্ণভাবে নিজের স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং তাকে যেন অন্য কারো সাহায্যের প্রয়োজন না হয়। সমাজে প্রতিটা শিশুরই ছেলে মেয়ে উভয়েরই কারাতে প্রয়োজন। কারাতে প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বাড়াবে এবং মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় পর্যায়ে যে খেলাগুলো হবে আমাদের জন্য রেজাল্ট যেন আসে, আমাদের যে ছেলেমেয়েদেরকে দিয়ে আমরা কারাতে যেন আরও অগ্রসর করে নিয়ে যেতে পারি, যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমাদের এটার আমরা আয়োজন করেছি। এই রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হবে না, ইনারা ঢাকা যাওয়ার পর এখান থেকে তারপর কারা পাস করছে, কারা ফেল করছে, কে কত মার্কস পেয়েছে, এই বিষয়গুলো অবগত করা হবে এবং তারা তারপর বেল্ট পাবে এবং সার্টিফিকেট পাবে। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় তৃণমূল পর্যায়ে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। এই গেমসটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি দেশের সব জায়গাতে, তাহলে আমাদের যুব সমাজ মাদক থেকে মুক্ত হবে, আমাদের শিশুরা সুস্থ সবল দেহে বড় হবে এবং সর্বোপরি দেশ সম্ভাবনাময় কারাতে খেলোয়াড় পাবে। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নেপালের সরকার বিরোধী আন্দোলনের প্রভাব ক্রীড়াঙ্গনে, বাতিল হলো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ফুটবল ম্যাচ। হোটেলবন্দি জামাল ভুঁইয়ারা কাল বিকেলেই ফিরছেন দেশে। আবুধাবির গরম এড়াতে অনুশীলন সেশন বাতিল করলো বাংলাদেশ ক্রিকেট দল। সময় কাটালো শীতাতপ নিয়ন্ত্রিত জিমে। ভ্রমণ ক্লান্তি দূর করতে এই সিদ্ধান্ত জানালো টিম ম্যানেজমেন্ট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।